আমার স্বামী বলে আমি নাকি পাগল, মানসিক রোগী। আসসালামু আলাইকুম। তাও যদি কথাটা ইয়ার্কির ছলে এক দুবার বলতো তাও না হয় মানা যেত, কিন্তু না, কথাটা আমার সন্তানকে ডেকে শোনানো হয় যখন সংসারে একটু ঝগড়াঝাটি বাঁধে। সে কিন্তু তার 5 বছর বয়স থেকে এই কথাটা শুনে বড় হয়েছে। দুদিন পর যদি এই সন্তানই আমাকে মানসিক রোগী অথবা পাগল ভেবে কোনো পাগলাগারদ অথবা মানসিক হসপিটালে ফেলে রেখে আসে, তাতেও আমি ঠিক অবাক হব না। শুরুটা শুরু হয়েছিল সেই বিয়ের প্রথম থেকেই। আমি আমার জীবনে কখনো আমার পক্ষে কাউকে স্ট্যান্ড নিতে দেখি, বাবা মাকেও না, আবার যে বাবা মা পছন্দ করে যার হাতে তুলে দিয়েছিল তাকেও না। বাবা মা ভাবতো মেয়ে যদি বিয়ের পর সারা জীবন ঘাড়ের উপর উঠে এসে বসে তাহলে তাকে সারা জীবন খাওয়াবে কে, বিয়ে দিয়ে দিছি, ঝামেলা শেষ। আমাকে নিয়ে শ্বশুর বাড়িতে অনেক সালিশ বিচার বসেছে, সেখানে আমি দোষী হলেও আমি অপরাধী, আর যদি কোনো দোষ না করেও থাকি তারপরও সমস্ত দোষটাই আমার। তখন চুপ করে শুধু চোখের পানি ফেলতাম, বয়স ছিল কম, কোন কথার কি উত্তর দিতে হবে সেটুকুও জানতাম না। শ্বশুর বাড়িতে প্রচুর খাওয়ার কষ্ট পেয়েছি। হোটেলগুলোতে যেরকম 1 চামচ ভাত প্লেটের উপরে দিয়ে চারিপাশে ছড়িয়ে দেওয়া হয় যেন দেখতে অনেক বেশি লাগে, ওরে বাবা আর একটু ভাত চাবো কি, তার আগেই আমার মুখস্থ হয়ে গেছে আশেপাশে কোন বাড়ির বউ গামলা গামলা ভাত খায়। লজ্জায় ভয়ে কিছু বলতেও পারতাম না, সহ্য করতে পারতাম না, আবার থাকতেও চাইতাম না। খিদে মেটাতে টিউবওয়েল থেকে পেট ভর্তি করে পানি খেতাম। এতটা পানি খেয়ে বারবার বাথরুমে যাইতে দেখলেও সমস্যা, বলতো তুমি কি অসুস্থ, তোমার কি ডায়াবেটিস আছে। খাওয়ার কষ্ট দেওয়ার সাথে সাথে খোঁচা মারা কথা আর অপমান তো ছিল বোনাস। স্বামীর কাছে হাজার চিৎকার করে বলেও কোনো লাভ হয়নি, এগুলো নাকি আমার সমস্যা। আর বাবা মার কাছে চলে আসলে তারাও ব্যাগপত্র গুছিয়ে পরদিন সকালেই আমাকে আবার ফেরত পাঠিয়ে দিত। কোথায় যাই বলেন তো, তখন খুব মনে হতো যদি কোনো যাওয়ার জায়গা থাকতো ঠিক চলে যেতাম। অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল যখন আমার সন্তান পেটে আসলো। তারপর স্বামীর সাথে বাসায় ওঠার পর ভাবলাম সবকিছুর বোধ হয় দি এন্ড হয়ে গেছে। তাই কি আর হয়, গাছ যেমন ফলটাও তো তেমনই হবে। এরা হাসতে হাসতে অপমান করে দেয়, খোঁচা মেরে কথা বলে দেয়, যাকে বলে তার কলিজা পড়ে যায়। বাসায় ওঠার পর স্বামী সংসারে বহু অভাব দেখেছি। বছরে মাত্র একটা করে জামা নেওয়ার সুযোগ ছিল, তাও ঈদে। সংসারই চলে না আর জামা কাপড় সে তো বিলাসিতা। তাতেও আমি কোনোদিন টু শব্দ করিনি, কোনোদিন বলিনি এ মাসে বাড়িতে টাকা পাঠিও না। আমার মনে আছে 30 টাকা গজে এক কালারের কাপড় কিনে তাতে হাতের সেলাই করে ঈদের পোশাক বানাতাম। মানুষের স্বামী ঘরে ঢুকলে তারা নাকি আনন্দে আটখানা হয়ে যায়, আর আমি সবসময় থাকি কখন আমার খাওয়া শোয়া কাজ নিয়ে খোঁচা দিয়ে কথা বলবে সেই আতঙ্কে। তাহলে এমন মানুষের জন্য শারীরিক টান তো দূরের কথা, মানসিক টানটাই বা কিভাবে আসবে। এত কিছু সহ্য করার পরও খোঁচা মারা কথা শুনলে অপমানিত হলে কতক্ষণ আপনি সংসারটাকে মিষ্টি বানিয়ে রাখতে পারবেন। এখন আমার সন্তানের সামনে কথা বলতেও ভয় লাগে, সেও তার বাপের মতোই এগ্রেসিভ। তার কাছেও সমস্ত দোষের জন্য আমি অপরাধী। এখন যদি আমি কিছুদিন আগে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করা রেমির মতো একটা চিরকুট লিখে আত্মহত্যা করে ফেলি, তাহলে কি আমার অনেক বড় অপরাধ হবে? কিন্তু সেটা করার ইচ্ছা আমার নেই। আমি স্বস্তিতে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য বিচ্ছেদ করে ফেলেছি, তাতেও আমার বাবা মা সন্তানের সমস্যা। এতটাই মানসিক নির্যাতন তারা আমাকে দিচ্ছে, এখন আমারও মনে হচ্ছে আমি বোধহয় শুধুই পৃথিবীর অক্সিজেন ধ্বংস করছি। সব বিচ্ছেদের কারণ কখনো পরকীয়া হয় না, কিছু বিচ্ছেদ অযত্ন অবহেলা অসম্মানের কারণে হয়ে যায়। যারা এই দাবানলে একবার আটকে গেছে, যাদের সুযোগ আছে তারা তো বের হয়ে যেতে পারে, আর যাদের সুযোগ নেই তারা শুধু সুযোগ খুঁজতে থাকে।